ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অদৃশ বর্ধন রচিত গল্প চুল। গল্পের সূত্রধর আমি তনুরহা ইসলাম হৃদ্যতা, গল্প পাঠে শাশ্বত গোলদার এবং গল্পের পত্র পাঠে রয়েছেন প্রদীপ চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন মিথিলা রায় ও রজনী আক্তার। আজকের গল্পের পর্ব পরিচালনায় রয়েছেন প্রদীপ চৌধুরী। সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার ডিজাইনে রয়েছেন শাশ্বত গোলদার। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সামনে আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অদৃশ বর্ধন রচিত চুল। যে কাহিনীটি আজ আপনাদের বলতে চাচ্ছি তা বিশ্বাস করা না করাটা আপনাদের অভিরুচি। কেননা নিজের মনেই বিশ্বাস উৎপাদন করার মতো যুক্তি আজও আমি খুঁজে পাইনি। বেশ কয়েক বছর আগেকার কথা, সালটা খুব সম্ভব 1932। রাত 10:30 বেজে গেছে। শয়নের উদ্যোগ করছি এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল এবং তার মিনিট খানেক পরেই বিবেকের পুরনো চাকর রাধু হাতে তুলে দিল ওপরে লাল পেন্সিলে জরুরি লেখা ভারী এনভেলপটা। ভেতরে কয়েক তাড়া কাগজে দ্রুত হস্তে লেখা একটি চিঠি। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আমি আর রমিতা চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় আশিস, সময় খুব অল্প, তাই যথাসম্ভব সংক্ষেপ করে আমার এই কাহিনীটা তোমাকে বলে যেতে চাই। এ আমার স্বীকৃতিপত্র। প্রয়োজন হলে যথাস্থানে এটা হাজির করার অধিকারও তোমার রইল। প্রায় বছরখানেক আগে ফ্রি স্কুল স্ট্রিট ধরে বাড়ি ফিরছিলাম। রাত তখন প্রায় 9টা। আশপাশের কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে, আরও কয়েকটি দোকান বন্ধ হচ্ছে। এমন সময় হঠাৎ চোখ পড়ল একটা কিউরিওর দোকানের উপর। দোকানটা খুব বড় নয়। বাইরের ধুলো পড়া কাচের শোকেসে পুরনো আমলের বহু দর্শনীয় বস্তু থরে থরে সাজানো। জানোই তো আমার হবি কি। দাঁড়িয়ে পড়লাম সেখানে। শোকেসে একেবারে পেছনের দিকে একটা শেলফের উপর দেখলাম একটা গোলাকার তামার ডিবে। ডিবেটার আকার মোটেই পাউডার কেসের মতো নয়, আর বোধহয় সেই কারণেই জিনিসটার উপর আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল প্রথম থেকে। সঠিক কী কারণে জানি না, বোধহয় এরকম কোনো বাক্স ইতিপূর্বে দেখিনি বলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খুঁটিয়ে দেখতে লাগলাম। শোকেসের কাচটায় ময়লা এমনই পুরু হয়ে জমেছিল যে সে আস্তরণ ভেদ করে আমার দৃষ্টি ভেতরে ভালো করে প্রবেশ করতে পারছিল না। তাই জিনিসটাকে একবার হাতে করে দেখার জন্য দোকানের ভেতরে পদক্ষেপ করলাম। কাউন্টারের পেছন থেকে এগিয়ে এলো অবিশ্বাস্য রকমের বৃদ্ধ এক চীনাম্যান। ভাঙা ভাঙা ইংরেজিতে সে আমায় কৌটো সম্বন্ধে অনেক কথা বলল। ডিবেটা বেশ ভারী, আগাগোড়া তামা দিয়ে তৈরি, গোলাকার, 4 ইঞ্চি উঁচু আর ব্যাস প্রায় 3 ইঞ্চি। ভেতরে একটা কিছু জিনিস নিশ্চয়ই ছিল, কেননা ঝাঁকানি দিলে ভেতরে সেটা নড়ে চড়ে ওঠার শব্দ শুনতে পাচ্ছিলাম। কিন্তু কৌটোটাকে কেউ নাকি আজ পর্যন্ত খুলতে পারেনি। চীনাম্যানটি এটি কিনেছিল চট্টগ্রাম থেকে সদ্য আগত এক জাহাজের খালাসির কাছ থেকে। কিন্তু পৃথিবীর কোন অংশ থেকে ডিবেটার আবির্ভাব ঘটেছে সে সম্বন্ধে কোনো তথ্যই সে আমাকে সরবরাহ করতে পারল না। Give me only 2 rupees. বলল চীনাম্যানটি। আমি তাকে একটা টাকা দিলাম। ডিবেটি নিয়ে বাড়ি ফিরে সিধে গেলাম আমার ছোট্ট ওয়ার্কশপটায়। প্রথমেই কৌটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে জোর আলোয় পরীক্ষা করলাম।
সেটার গঠনভঙ্গি থেকে মনে হলো বহু পুরনো আমলের সামগ্রী এটি। এমনকি ডিবেটা তৈরি করার সময় লেদের ব্যবহারও করা হয়নি, আগাগোড়া হাতে তৈরি। কৌটোটার ঢাকনির উপর একটা সময় কিছু খোদাই করে লেখা হয়েছিল, কিন্তু উকো দিয়ে ঘষে সেটুকুও তুলে ফেলা হয়েছে। এরপর আমার কাজ হলো ডিবেটার কোনো ক্ষতি সাধন না করে ঢাকনিটিকে খোলার ব্যবস্থা করা। ডালাটা এমনই এঁটে বসে গিয়েছিল যে শুধু হাতের জোরে অথবা কোনো মামুলি পদ্ধতিতে তা খোলা অসম্ভব। অতএব বিজ্ঞানের শরণ নিতে হলো। প্রথমেই আমি ডিবেটার ডালা নিচের দিক থেকে 1 ডিশ গ্লিসারিনে 1 সপ্তাহ ডুবিয়ে রাখলাম। ইতিমধ্যে তামার পাত কেটে তৈরি করে ফেললাম 2টি কলার, একটা কৌটোটির জন্য, অপরটি কৌটোটির ঢাকনির জন্য। 7 দিন কেটে যাওয়ার পর আমি নাট স্ক্রু দিয়ে কলার দুটোকে বেশ শক্ত করে লাগিয়ে দিলাম। তারপর কৌটিটিকে ভাইস চেপে ধরে কলারের উপর হাতুড়ি ঠুকে ঢাকনিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। ঢাকনিটা ঘুরল না। তখন বিপরীত দিকে হাতুড়ি টোকা দিতেই তৎক্ষণাৎ খুলে গেল ডালাটা। বুঝলাম আজ পর্যন্ত কেন এটা কেউ পেঁচিয়ে খুলতে পারেনি। কৌটোটার প্যাচ সাধারণ নিয়মের সম্পূর্ণ উল্টো। ডান দিকে ঘোরালে তবে সেটা খোলে। মনে পড়ল বহু বছর আগে এরকম উল্টো নিয়মের প্রচলন ছিল। যাই হোক, ধীরে ধীরে ঢাকনিটা ঘুরিয়ে দিতে লাগলাম অতি সন্তর্পণে। হাত দুটি বিস্তার করে ধরে রেখেছিলাম ডিবেটা। কেননা ভেতরে এত বছর কি বস্তু লুকিয়ে আছে তা তো জানি না। বোমার মতো সেই আচমকা ফেটেও পড়তে পারে, লাফিয়ে উঠে হয়তো আমার মুখে প্রচণ্ড আঘাত হানতে পারে। ডালাটা খুলে আনার পর কিন্তু চাঞ্চল্যকর বিশেষ কিছু ঘটল না। মনে হলো ডিবেটার অর্ধেক শুধু ধুলোতেই ভর্তি, কিন্তু একেবারে তলায় ছিল বিনুনি পাকানো খানিকটা কোচকানো চুল। সিধে করে ধরলে লম্বায় প্রায় 9 ইঞ্চি আর একটা পেন্সিলের মতো মোটা। বেনুনি 2-1 পাক খুলে দেখলাম অতি সূক্ষ্ম শত শত চুলের সমষ্টি ছাড়া আর কিছু নেই সেখানে। কিন্তু চুলগুলি উপর নোংরা এমনই জমাট বেঁধে রয়েছে যে উল্লেখযোগ্য আর কিছুই দেখতে পেলাম না। সুতরাং সেগুলোকে পরিষ্কার করা হলো আমার পরবর্তী কাজ। প্রথমে জল মেশানো পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে রাখতে চুলের তেলতেলে ভাবটা চলে গেল। তারপর কাপড় কাচা সোডার জলে ডুবিয়ে রাখতে চুলে আর অ্যাসিডের অবশিষ্ট লেগে রইল না। এরপরে ডিস্টিলড ওয়াটারে বেশ করে ধুয়ে অ্যালকোহলে ডুবিয়ে তুলে নিলাম। ফলে জলকণা মুক্ত হলো চুলগুলি। সবশেষে ইথারে ডুবিয়ে নিলাম বেনুনিটি। ইথার থেকে যখন চুলের গোছাটা সবে তুলেছি, এমন সময় খবর এলো ফোনে আমায় কে ডাকছে। সুতরাং হাতের কাছে প্রথমেই যে জিনিসটি পেলাম সেটা 1 টুকরো সাদা কার্ডবোর্ড। তার উপর পিন দিয়ে বেনুনিটিকে গেঁথে চলে গেলাম ফোন ধরতে। পরে যখন চুলের গোছাটিকে ভালোভাবে পরীক্ষা করলাম, একটি বিষয় দেখে যেমনই আশ্চর্য হলাম তেমনই হলাম কৌতূহলী। চুলগুলি একজন নারীর কেশ থেকে সংগৃহীত হয়নি, বিভিন্ন নারীর কেশ সম্ভার থেকে সংগ্রহ করে এনে তবে তাদের বেনুনি পাকিয়ে একত্রিত করে রাখা হয়েছে। ঘোর কৃষ্ণবর্ণ থেকে শুরু করে বাদামি, লালচে, সোনালি, এমনকি শ্বেতশুভ্র চুল পর্যন্ত পাকিয়ে রাখা হয়েছে পরম যত্নে। কোনো চুলেরই কৃত্রিম রং নেই। তা থেকেই প্রমাণিত হয় কত বহু বছর আগেকার সেই বেনুনিটি। এরপর নিছক কৌতূহলের বশে
দু একজনকে বেনুনিটি দেখালাম, কিন্তু বস্তুটি তাদের বিশেষ আগ্রহের খোরাক হয়ে উঠেছে কিনা মনে হলো না। সুতরাং সেটিকে আমি তামার ডিবেতে ভরে কাবার্ডের অন্যান্য সংগ্রহের সাথে রেখে দিলাম। তারপর এক সময় ধীরে ধীরে মন থেকে মুছে গেল সে কথা। আর তারপরই ঘটল অদ্ভুত এক ঘটনা। প্রায় দিন দশেক পর হঠাৎ দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে, আরেক বন্ধুর বৈঠকখানায়। বন্ধুটির নাম সমরজিৎ। সমরজিতের কপাল ঘিরে একটা পুরো ব্যান্ডেজ। স্বভাবতই জিজ্ঞেস করলাম তার মাথায় কি হয়েছে, কিন্তু তার উত্তর শুনে অবাক হয়ে গেলাম। মাথায় যে তার কি হয়েছে তা সে নিজেও জানে না, এমনকি ডাক্তারও জানে না। চা খেতে খেতে হঠাৎ সে ধরাস করে পড়ে যায় মেঝের উপর। নিস্পন্দ দেহ পড়ে থাকে। বেজায় ভয় পেয়ে তার স্ত্রী তৎক্ষণাৎ খবর পাঠালো ডাক্তারের কাছে। মিনিট 5 মধ্যেই চেতনা আসতে উঠে বসে জিজ্ঞেস করলো সমরজিৎ যে তার কপালে কে মারল। কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠল সে। শুধু কপালে তীব্র যন্ত্রণা বোধ ছাড়া আর কোনো অসুবিধা রইল না। কপালের যে স্থানটায় যন্ত্রণা অনুভূত হচ্ছিল সেখানটায় ডাক্তার প্রথমে একটা লালচে দাগ ছাড়া আর কিছুই দেখতে পেলে না। দাগটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, ধীরে ধীরে পরিষ্কার হয়ে ফুটে উঠতে লাগলো দাগটা। শেষে মনে হয় কপালের ওই স্থানটায় লাঠি দিয়ে হানা হয়েছে প্রচণ্ড এক আঘাত। পরের দিন দাগটা সেই রকমই রইল, তবে দেখা গেল দাগটার চারদিকে পেষ্টনি করে গোলভাবে ফুটে উঠেছে থেতলে যাওয়ার মতো একটা চিহ্ন, নীলচে কালশিটে আভা। তারপর ধীরে ধীরে সব ভালো হয়ে আসতে লাগলো। ব্যান্ডেজ খুলে সমরজিৎ দাগটা আমায় দেখালো। গোলাকার কালশিটার মাঝে ঈষৎ বাঁকানো রক্তবর্ণের একটা দাগ ছাড়া আর কিছুই নেই। বিশ্রী কৃমি কীটের মতো লাল আভা নিয়ে প্রকট হয়ে রয়েছে দাগটা। ডাক্তারের মতে দুর্বলতা বশত হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ায় সমরজিৎ সেই সময় কোনো রকমে মাথা ঠুকে যাওয়ার ফলেই এই বিপত্তির সৃষ্টি। ডাক্তারের যুক্তিহীন মতের এইখানেই সমাপ্তি। প্রায় মাসখানেক পর সুস্মিতা বলল, সত্যি তোমার ওয়ার্কশপটা একটু গোছগাছ করা দরকার। মাগো কি নোংরা! তাই নাকি? আগে হ্যাঁ মশাই, কোনো ভদ্রলোক কি এখানে কাজ করতে পারে? শুনে দীর্ঘশ্বাস ফেললাম আমি, কিন্তু সুস্মিতা ছাড়বার পাত্রী নয়। কোমরে আঁচল জড়িয়ে এক হাতে ঝাঁটা, অপর হাতে আমাকে ধরে যাত্রা করল ওয়ার্কশপ অভিমুখে। পরিষ্কার করার মধ্যে কাজ ছিল শুধু ঘরের বিভিন্ন স্থান থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে সেলফের যথাস্থানে রক্ষা করা, আর মেঝের বাজে জিনিস দেখলেই তুলে জঞ্জাল গাদায় স্তূপকৃত করা। তার মাঝেই সবিরাম চলতে লাগলো সুস্মিতার সমার্জনী। প্রথমে আমার দৃষ্টি আকৃষ্ট হলো এক টুকরো সাদা কার্ডবোর্ডের উপর। এটা সেই বোর্ড যার উপরে আমি টেলিফোন কল আসার জন্য চুলগুচ্ছ রেখে গিয়েছিলাম। কার্ডবোর্ডটার অপর দিকে চোখ পড়তেই দেখলাম সেটা ফ্ল্যাশ লাইটে তোলা একটা গ্রুপ ফটোগ্রাফ। বন্ধুবান্ধবদের মধ্যে আমিও আছি সেই ফটোতে। সুস্মিতা ফটোগ্রাফটির দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আচ্ছা, সমরজিৎ বাবুর কপালে ওটা কিসের দাগ বলো তো? আমি সেদিকে তাকালাম আর দেখলাম না, কোনো ভুল হয়নি আমার। সেই একই দাগ, যে দাগ দেখেছিলাম 1 মাস আগে সমরজিতের কপালে। সেই রকমই ঈষৎ বাঁকানো রক্তবর্ণ চিহ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই যে ফটোটা তোলা হয়েছিল প্রায় 5 মাস আগে। এরপর আমরা ফটোগ্রাফের পেছন দিকটা লক্ষ্য করলাম। দেখলাম একটা আবছা বাদামি রেখা। ইথার থেকে তুলে নিয়ে
পিন দিয়ে গেঁথে শুকোতে দিয়ে গিয়েছিলাম। রেখাটা নিশ্চয়ই সেই পিনের দাগ। আর তারপরে কার্ডবোর্ডটা ইথারটুকু শুষে নিয়েছে বলেই বিপরীত দিকে সমর্জিতের কপালে ফুটে উঠেছে ওই দাগটা। পিনের দাগের মধ্যে দিয়ে একটা সূচ এফোর ওফোর করে দিতে সত্যি সেটা এপাশে সমর্জিতের কপালের সেই চিহ্নের মধ্যে দিয়ে বেরিয়ে এলো। দুটো ঘটনাই একসাথে সংঘটিত হওয়াটা আপাত দৃষ্টিতে বেশ অদ্ভুত। এরপর কি জানি, আমার মনে হলো আমি সময় সম্বন্ধে নিঃসন্দেহ হওয়ার প্রয়াস পেলাম। অবশেষে একটা স্থির সিদ্ধান্তেও পৌঁছালাম। একটা বিশেষ দিনে 4টা থেকে 4:15 সময়ে আমি ফটোগ্রাফটি পিন দিয়ে গেঁথেছিলাম। আর ঠিক সেই দিনে প্রায় 4:15 সময় সমর্জিতের উপর হয়েছিল সেই আশ্চর্য আক্রমণটা। এই সিদ্ধান্ত সম্বন্ধে আমার মনে সন্দেহের বাষ্পটুকু অবশিষ্ট রইল না। দুটো ঘটনার মধ্যেই রয়েছে বেশ স্পষ্ট একটা এককালীন সংগঠনের সম্পর্ক। এই কথাগুলো একদিন চিন্তা করতে করতে হঠাৎ মনের মধ্যে উদিত হলো একটা মতলব, পরীক্ষাটা একবার চেষ্টা করে দেখতে হবে। তবে বেচারা সমর্জিতের উপর আর নয়, কেননা ইতিপূর্বে তার উপর আমার অজান্তেই একচট হয়ে গেছে। আর তাছাড়া সে আমার বন্ধু। যদিও শত্রুদের প্রতি আমাদের যে সদয়ভাবাপন্ন হওয়া উচিত, এই হিতবাক্য আমার অজানা নাই। আর বাস্তবিক পক্ষে সে বাক্য আমি কিছু কিছু মেনেও চলতে চেষ্টা করি। কিন্তু যেখানে এরকম একটা এক্সপেরিমেন্টের নিতান্তই প্রয়োজন হয়ে পড়েছে, যদিও সহস্রের মধ্যে একটিতে সাফল্য আসবে কিনা সন্দেহ, তবুও স্বভাবতই বন্ধু অপেক্ষা শত্রু মনোনয়নই শ্রেয়। সুতরাং এরপর থেকে আমি ব্যস্ত হয়ে পড়লাম মন মতো একটা শিকারের অন্বেষণে। এবার যে ব্যক্তিটিকে মনোনীত করলাম সে আমার পরবর্তী গৃহের অধিবাসিনী এক আয়া। বাথরুমের জানলা থেকে ওদের উঠোনটা আমরা দেখতে পেতাম। প্রায় লক্ষ্য করেছি, শিশুটা যখন তার তত্ত্বাবধানে থাকতো আর আশেপাশে যদি কেউ না থাকতো, তখন শিশুটির সঙ্গে নিতান্তই অকারণে ব্যবহার করত অত্যন্ত হৃদয়হীনার মতো। অপরের গৃহের দৈনিক ঘটনাবলী লক্ষ্য করা অবশ্য অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু অবোধ শিশুটার উপর তার অযৌক্তিক নির্দয় আচরণ তুমি দেখলে নিশ্চয়ই এ অপরাধ থেকে আমায় মুক্তি দিতে। আমরা তো ওকে দু চোখে দেখতেই পারতাম না। এজন্য আরও একটা ব্যাপারে আমার মেজাজ বিগড়েছিল। প্রথমে যখন সে ও বাড়িতে এলো, বাগানের পাঁচিলটার উপর ঝুঁকে পড়ে গোলাপের গন্ধ শুকত। এতেই যদি ক্ষান্ত থাকতো তাহলে কিছুই হতো না, কিন্তু অনর্থক বোটা শুদ্ধ ফুল তুলত আর ছুঁড়ে ফেলত মাটিতে। অচিরেই সে ঘটনার পুনরাবৃত্তি হওয়া আমি বন্ধ করলাম। পাঁচিলের উপর থেকে সহজলভ্য কয়েকটি গোলাপের গাছের চারপাশে বড়শি দিয়ে এমন সুকৌশলে একটা দুর্বিদ্ধ ব্যারিকেড রচনা করেছিলাম যে পরের দিনই সকালে বেশ একটু হইচই শোনার পর 1 সপ্তাহ ধরে দেখেছিলাম আয়ার হাতে পুরো ব্যান্ডেজটা। মোটের উপর আমার এক্সপেরিমেন্টের জন্য সম্পূর্ণ উপযুক্ত ব্যক্তি হলো সে। কাজেই আমার প্রথম কাজ হলো তার একটা ফটোগ্রাফ তুলে ফেলা। পরের দিন ঝলমলে রোদ্দুর ভরা সকালে যখন সে উঠানে পায়চারি করছে, আমি বাথরুমের জানলা থেকে অ্যারোপ্লেন ওড়ার মতো কি ওই রকমই একটা বিদ্ঘুটের শব্দ করতে সে মুখ তুলে তাকালো, আর তৎক্ষণাৎ শাটার টিপে দিলাম আমার জয়েস আইকনের। প্রথম প্রিন্টটা যখন শোকলো, সেই রাতেই প্রায় 11টার সময় আমি চুলের বিনুনিটা নিয়ে তার কপালে দুটো পিন দিয়ে আটকে রাখলাম। অবশ্য নিজের এই নির্বোধ কার্যকলাপের জন্য হাসি পাচ্ছিল খুবই, কিন্তু নিতান্তই একটা ছেলে খেলার পরীক্ষার মতো
সহজভাবে সেটা গ্রহণ করতে পেরেছিলাম। তারপর পিন লাগানো ফটোগ্রাফটা রেখে দিলাম ওয়ার্কশপের কাভার্ডে। পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরতেই সুমিতা বলল, শুনেছ, আজ সকালে পাশের বাড়ির আয়াটাকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা গেছে। আরও অনেক কিছুই গড়গড় করে বলে গেল সুমিতা। লোকজন এ ব্যাপারে বেশ চঞ্চল হয়ে উঠেছে, পুলিশ এসে জোর তদন্ত শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি। মনে হলো চোখের সামনে ঘরের দেয়ালগুলো ঘুরতে শুরু করেছে। কতক্ষণ যে স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিলাম জানি না। অবশেষে আত্মসংবরণ করে নিজেই প্রশ্ন করলাম, কিসে মারা গেছে? কিছু শুনেছ? বুঝতেই পারছো, সুমিতা আমার এক্সপেরিমেন্ট সম্বন্ধে বিন্দু বিসর্গ জানত না। জানলে এ পরীক্ষায় হাত দিতে কখনোই সে আমায় দিত না। জানোই তো, কুসংস্কারের হাওয়া সবসময় তাকে কেমন ঘিরে থাকে। আমার সঙ্গে এতকাল বসবাসের পরও মনের অন্ধকার তার এখনো পুরোপুরি ঘোচেনি। যত তাড়াতাড়ি পারলাম সুমিতা চোখের অন্তরালে যেতেই ওয়ার্কশপের কাভার্ড থেকে বার করলাম ফটোগ্রাফটা। আর জানি তুমি বিশ্বাস করবে না এ কথা, কিন্তু তাতে আমার কিছু ক্ষতিবৃত্তি হবে না। বেরুনি থেকে যখন পিন দুটো খুলে নিলাম, দেখলাম আয়ার কপালে দুটি সুস্পষ্ট রক্তবর্ণ চিহ্ন। কতক্ষণ যে অভিভূতর মতো বসেছিলাম সে সময়ের হিসাব ছিল না। ইংরেজিতে যাকে বলে কোইন্সিডেন্স, তা কি কখনো দুবার ঘটা সম্ভব? একবার সমরজিতের ক্ষেত্রে, আবার এই আয়ার ক্ষেত্রে। কিন্তু আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। আমার চোখের সামনে আয়ার কপালে দুটি জলজলে রক্তবর্ণ বিন্দু আমার শিক্ষা সংস্কৃত মনকে যেন মৌন ভাষায় বিদ্রুপ করতে লাগলো। এই ব্যাপারে তখনকার মতো মনের মধ্যে যেটুকু অনুতাপের অগ্নিশিখা দেখা দিয়েছিল, প্রবল ঔৎসুক্যের বাড়ি সিঞ্চনে অচিরেই তা নিভে গেল। প্রথমে শুরু হলো আমার ব্যক্তিগত তদন্ত। কিভাবে আয়ার মৃত্যু ঘটেছে সে অনুসন্ধান করতে আমি উঠে পড়ে লাগলাম। পুলিশি রিপোর্টে অবশ্য ছিল মৃত্যুটা হয়েছে নিছক প্রকৃতির নিয়ম অনুসারে। হঠাৎ ব্রেনের মধ্যে কয়েকটি শিরা অতিরিক্ত রক্তের চাপে ফেটে যাওয়ায় ফলে মৃত্যু এসেছে। কিন্তু শুধু একটি স্থানেই সব ডাক্তারদের বুদ্ধি খুলিয়ে গেল। যে প্রকৃতির সেই নিয়মটি কি কারণে হঠাৎ কার্যকরী হয়ে উঠল, এই মৃত্যুকে ডেকে আনলো। সমরজিতের কপালে যেমন চিহ্ন দেখেছিলাম, এর কপালেও ছিল হুবহু সেই চিহ্ন। তবে এবার সংখ্যায় দুটি। দু একজন ডাক্তার অবশ্য বলেছিল যে এক্স রে করে করটির ভেতরে দেখা যাক। এক্স রে ফটো উঠেছিল, কিন্তু অভ্যন্তরীণ কোনো স্নায়ু বিকৃতি দেখা যায়নি। সুতরাং ব্যাপারটা শেষ হয়ে গেল এখানেই। কিন্তু আমার মস্তিষ্কে তখন চিন্তার বল্লরী ঔৎসুক্যের বনস্পতিকে ঘিরে পাক্ষে ঊর্ধ্বে উঠেছে। শরীর খারাপ থাকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়ায় তো আয়ার পক্ষে সম্ভব। আরও তো কত কারণ থাকতে পারে। সত্যি কি কেশগুচ্ছের সঙ্গে এ মৃত্যু সম্পর্কিত? বাস্তবিকই ওইখানে বিষয়টার উপর আমি জবনিকা টেনে দিতে পারলাম না। সুতরাং আবার একটা পরীক্ষার জন্য খুঁজতে লাগলাম আরও একজনকে। আর অনেক ভেবে চিনতে আমার বাড়ির বিপরীত দিকে বাড়ির এক বাসিন্দাকে মনে মনে বেশ পছন্দ হয়ে গেল। লোকটি অবশ্য আয়ার মতো অতটা খারাপ ছিল না, কেননা নিষ্ঠুর প্রকৃতির মানুষ সে নয়, অন্তত নিজের ইচ্ছায় তো নয়। শুধু সারাদিন, বিশেষ করে গভীর রাত পর্যন্ত বেহালা বাজাবার এক বিদঘুটে নেশা ছিল তার। সুতরাং স্থির করলাম খুন করাটা উচিত হবে না, তার চেয়ে অল্পের উপর দিয়ে একটু মজা করা যাক। মুশকিল হলো ফটোটা তোলা নিয়ে, কেননা বাইরে সে খুব কমই বেরোতো, যার সঙ্গে আমার দৈনিক একাধিকবার চোখাচোখি হচ্ছে। তার অগোচরে
তারই মুখের পরিষ্কার ফটো তোলা যে কি কঠিন ব্যাপার তা তুমি উপলব্ধি করেছো নিশ্চয়ই। যা হোক, প্রায় দিন 15 পরে এদিকটা আমি কোনো মতে কায়দা করে সামলে নিলাম। ফটোটি যদিও খুব ছোট্ট হয়েছিল, কিন্তু পরে সেটা আমি বেশ বড় করে এনলার্জ করে দিলাম। সন্ধ্যার পর থেকে ওপরের একটা ঘরে বেশ অঙ্গভঙ্গি করে ছড়ি টানত ভদ্রলোক। এক নাগারে টেনেই যেত, আর বিচিত্র সব রাগরাগিনীর ঝড়লহরীতে ভরিয়ে তুলত আকাশ বাতাস। সুতরাং রাত্রে খাওয়া সাঙ্গ হলে আমি গেলাম আমার ওয়ার্কশপের জানালায়, অপেক্ষা করতে লাগলাম সেখানে। খেয়ে দিয়ে এসে লোকটি যখন আবার ছড়ি তুলল, আমিও তুলে নিলাম আমার চুলের গোছাটি। সে যখন ছড়ি ছোয়ালো বেহালার তারে, আমিও বেনুনি দিয়ে স্পর্শ করলাম ফটোটি খুব আলতোভাবে। প্রথমে যখন বেনুনিটি ছুঁয়ে গেল ফটোটা, ভদ্রলোকের বেহালা থেকে উথিত হলো এক বেসুরো শব্দ। এতে আমার মনটা তৃপ্ত হলো না। আবার ধীরে ধীরে বেনুনিটা ছোঁয়ালাম ফটোটিতে। এবার আর কোনো সন্দেহ রইল না। অত্যন্ত ক্ষিপ্রভাবে কাঁধ থেকে সে নামিয়ে নিল বাদ্যযন্ত্রটি এবং প্রায় 5 মিনিট ধরে ডাঙায় ওঠা মাছের মতো খাবি খেতে লাগলো। তার ছটফটানি দেখে মনে হলো নিঃশ্বাস যেন তার রুদ্র হয়ে আসছে। উদ্গ্রীব হয়ে দেখতে দেখতে আমি অবাক হয়ে গেলাম। মনে হলো যেন আমার নিজেরও নিঃশ্বাস ক্রিয়া রহিত হয়ে আসছে। বেনুনিটা আমি সরিয়ে নিলাম। তারপরে ভাবতে লাগলাম যে এরপরে আমার কর্তব্য কি। বিপজ্জনক ওই চুলের গোছাটি কি পুড়িয়ে ফেলবো না রেখে দেব? অনেক ভেবে দেখলাম সাধারণ দর্শন কিন্তু অসাধারণ শক্তিসম্পন্ন ওই চুলগুলোকে আরও বিভিন্ন উপায় আমি ব্যবহার করতে পারি। সঙ্গে সঙ্গে আমার কার্যপন্থাও স্থির হয়ে গেল। আমার পরবর্তী এক্সপেরিমেন্টের বিশদ বিবরণ তোমাকে বলতে গেলে একটা বই লিখে ফেলা দরকার। এসব পরীক্ষা চলেছিল বেশ কয়েক মাস ধরে। শেষকালে সমগ্র বিষয়টাকে আমি এমন একটা নিখুঁত বিজ্ঞান পরিধির মধ্যে কেন্দ্রীভূত করে ফেললাম যে কোনো জীবন্ত প্রাণীকে মশক দর্শনের মতো ক্ষুদ্র যন্ত্রণা দেওয়া থেকে শুরু করে হত্যা করা পর্যন্ত আমার কাছে নিতান্তই ছেলে খেলার ব্যাপার হয়ে দাঁড়ালো। মনে রেখো, এর সাফল্য এসেছিল একটা পুরুষ, একটি নারী, অসংখ্য কুকুর, বেড়াল, খরগোশ আর চেতনাসম্পন্ন প্রাণীর বিনিময়। আমি এরকম একটা আবিষ্কার করে যে আনন্দ পেয়েছিলাম, এক্সপেরিমেন্টের পরে এক্সপেরিমেন্ট করে যে মজা অনুভব করছিলাম, তা প্রকাশ করার ভাষার সাধ্য নয়। মনটা কেমন জানি নিষ্ঠুর আনন্দে মেতে উঠত, আর বারবার সেই আনন্দের আস্বাদ পাওয়ার নেশায় মন ব্যাকুল হয়ে উঠত। তারপর একদিন আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই অপরিমেয় শক্তির প্রসাদে ত্রিভুবন জয় করাও আমার অসাধ্য নয়। কেশগুচ্ছটার ব্যবহার মাত্রা সম্বন্ধে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা এমনই গভীর আর নির্ভুল হয়ে উঠল যে ভাবলাম এরপর যদি এই শক্তিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ না করি, তাহলে সেটা হবে নিতান্তই পরিতাপের বিষয়। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে, অধিক জীবন নষ্ট না করে অল্প সময় এবং অল্পায়াসে সৌভাগ্য সূর্যকে মধ্য গগনে আনতে হলে এবার শক্তির বাস্তব প্রয়োগ নিতান্ত প্রয়োজন। ভেবে দেখলাম অতি প্রিয়ভাজন আর অবাঞ্ছিত ব্যক্তিদের উপর ক্রমাগত শক্তি প্রয়োগ করতে গেলে সময় লাগবে অনেক। অর্থাৎ ধরা যাক যে লোকগুলোকে তুমি দু চোখে দেখতে পারো না, তাদের নামে মোটা ইনশিওর করে দিলে, এরপরেই
তাদের মৃত্যু হওয়াটা নিতান্তই অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। সুতরাং অন্ততপক্ষে 1 বছর তোমাকে অপেক্ষা করতেই হবে। আর তাছাড়া কয়েকবার এরকম মৃত্যু হওয়ার পর প্রত্যেকে মনে একটা খটকা লাগবে। তখনই কোম্পানির পেমেন্ট দেওয়া নিয়ে শুরু হবে হাঙ্গামা। ভাবতে ভাবতে আচম্বিতে মস্তিষ্কের স্নায়ুগুলোর মধ্যে বিদ্যুৎ চমকের মতো খেলে গেল এক অভিনব পরিকল্পনা। তোমার বোধহয় মনে থাকতে পারে যে কয়েক মাস আগে থেকে আমি রেড কোর্সের মাঠে যাতায়াত শুরু করেছিলাম, আর প্রতিটি বাজিতে মোটা অর্থ ফেলেছি, তুলে এনেছি তার বহু গুণ অর্থ। তোমরা বলেছিলে হঠাৎ আমার উপর মা লক্ষ্মী সদয় হয়ে উঠেছেন, কেননা একটি বাজিতেও না হেরে স্বল্পকালের মধ্যে কয়েক লক্ষ টাকার মালিক হওয়ার এমন নজির তোমাদের চোখে আর পড়েনি। কিন্তু আমার এই সৌভাগ্যের মূলে কি ছিল জানো? বিচিত্র বর্ণের ওই কেশগুচ্ছটি। কাজটা খুবই সহজ। আমাকে সংগ্রহ করতে হয়েছিল শুধু এক টুকরো কার্ডবোর্ড, আর তার ওপরে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম একটি ছাড়া সবকটি দৌড়বাজ ঘোড়ার ফটোগ্রাফ। যেটির ফটো ছিল না সেটির উপরই বাজি ধরতাম আমার সর্বস্ব। তারপর দৌড় শুরু হওয়ার একটু আগে এসে বসতাম সুবিধা মতো নিরালা দেখে এক জায়গায়। এমন জায়গা বেছে নিতাম যেখান থেকে সমস্ত রেড কোর্সটা পড়ে থাকতো আমার চোখের সামনে। ভাবছ বুঝি রেসের ঘোড়াগুলোকে আমি জখম করে দিতাম? ভুল ধারণা। মারাত্মক রকমের কিছুই আমি করতাম না। শুধু ঘোড়াগুলা যখন দৌড়াতে শুরু করত, আমি বেনুনিটি খুব আলতোভাবে ফটোগুলোর উপর বুলিয়ে নিয়ে যেতাম। ফলে ক্লান্তিবোধ ছাড়া ঘোড়াগুলোর আর কোনো ক্ষতি হতো না। যদি দেখতাম তা সত্ত্বেও কোনো তেজি ঘোড়া আমার প্ল্যান বানচাল করার চেষ্টা করছে, তখন আবার একটু মোলায়েম স্পর্শ, ব্যাস ব্যাস। দৌড়ের মাঝে সবকটি ঘোড়াই যেন ক্লান্ত হয়ে না পড়ে, সেজন্য গোড়া থেকেই সতর্ক থাকতাম। একটি ছাড়া সবকটি ঘোড়াই যদি ভূমিশয্যা গ্রহণ করে অথবা থেমে গিয়ে ছটফট করতে থাকে, তাহলে রেস বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং রীতিমতো নৈপুণ্যের সঙ্গে চুলের গোছার ব্যবহার করেছি প্রত্যেকবার, আর ঘরে এনেছি রাশি রাশি অর্থ। কিন্তু এজন্য আগে থেকে আমায় দিতে হয়েছে 3-3টি মোহরা, আর প্রতিটি হয়েছিল অতীব চমৎকার। এই সময় থেকে আমার মানসতটে আছড়ে পড়তে লাগলো একটির পর একটি পরিবর্তনের ঢেউ। তোমার কাছে আজ সবই স্বীকার করতে বসেছি, কিছুই গোপন করব না। সাধারণ মধ্যবিত্তের অনটনের মধ্যে থেকে অপরিমেয় ক্ষমতা আর অর্থ প্রাচুর্যের মধ্যে এসে পড়লে পরিবর্তন আসাটা স্বাভাবিক। আমি যে শুধু বৈভব স্রোতে গা ভাসালাম তা নয়, সেই সাথে ভুলে গেলাম আমার চারিত্রিক বলিষ্ঠতা আর আদর্শ, ভুলে গেলাম আমার বিবাহিত জীবনের কর্তব্য। আমি মদ ধরলাম। একদিনেই আসক্তি আমার আসে নাই। মনটা যখন বেজায় খুশি হয়ে উঠত, তখন খুশির মাত্রায় আরও 2-1 পর্দার রং চড়াবার অভিলাষে 2-1 চুমুক রঙীয় পানীয়ের আস্বাদ গ্রহণ করতাম। যত দিন যেতে লাগলো অর্থ আসতে লাগলো স্রোতের মতো, আর ততই ধীরে ধীরে মনের যেটুকু বাধা ছিল তাও গেল মুছে। বিজয় গৌরবে উল্লাসিত হয়ে মদ খাওয়াটা তখন প্রায় নিত্যকর্মে দাঁড়িয়ে গেল। এজন্য কোনোদিন আর অনুভব করিনি কোনো গ্লানি। সুমিতা প্রথমে ধরতে পারেনি, তারপর যখন পানীয়ের মাত্রা সীমা ছাড়ালো, সুমিতার আর কিছুই অজ্ঞাত রইল না। কিন্তু ভাই আশিস, তার মতো স্ত্রী পাওয়া বহু জন্মের পুণ্যের ফল। সে রাগ করেনি,
রুক্ষ কথা শোনায়নি, অভিমান করেনি। শুধু গভীর দুটো বড় বড় চোখের নীল সায়নের মতো অশ্রুধারা তুলিয়ে আমাকে মিনতি করেছে, দুটি পা চোখের জলে ধুইয়ে দিয়েছে। কিন্তু তবুও আমার চৈতন্য হয়নি। হেসে তার মিনতি উড়িয়ে দিয়েছি। বলেছি, খাচ্ছি তো খাবার জিনিস, অখাদ্য তো নয়। কেন এত ভাবছো বলো তো? কত কি যে বলেছি তা মনে নেই। কিন্তু জানোই তো, যার উপর সুরার ক্রিয়া একবার চালু হয়, ধীরে ধীরে লুপ্ত হয়ে আসে তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তি আর চৈতন্যবোধ। এরকমই রঙিন নেশাভরা মুহূর্তে সুমিতার চোখের জলে দুটি গাল ভাসিয়ে আমাকে কাকুতি মিনতি করে বলেছিল এই জিনিস ত্যাগ করতে। ওই রকমই একটা সুন্দর আমেজ ভরা মিষ্টি মুহূর্তে কানের কাছে একঘেয়ে কান্না শুনতে শুনতে হঠাৎ কেমন জানি মেজাজটা বিগড়ে গেল। বললাম, আমার স্ত্রী তুমি, তুমি আমার সহধর্মিণী। যে ধর্ম আমার সে ধর্ম তোমারও। অতএব এরপর যা হলো তা লিখে আর লেখনী কলঙ্কিত করতে চাই না। সুমিতার মুখের শেষ পর্যন্ত এক ফোঁটা হুইস্কিও ঢালতে পারিনি। কিন্তু সেদিন তার যা মূর্তি দেখেছিলাম জীবনে আর দেখিনি। এখনো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে। তার মুখ অশ্রুসিক্ত, চুল এলোমেলো, কণ্ঠে তার সে কি তীব্রতা। যেটুকু চৈতন্য আমার জেগেছিল এরপর সেটুকুও যেন লোপ পেয়ে গেল। কি যে বলেছিল মনে নেই, শুধু মনে আছে মাথার মধ্যে যেন দাউ দাউ করে জ্বলে উঠেছিল নরকের আগুন। চিৎকার করে বলেছিলাম, তবে দেখো আমার ক্ষমতা দেখো, মদ তোমাকে আজ খাওয়াবই। চোখের পলকে আলমারি থেকে টান দিয়ে বের করলাম পারিবারিক অ্যালবাম, আর পকেট থেকে চুলের গোছাটা বার করে ধরলাম ফটোটির উপর। তুমি জানো, ডাক্তার বলেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে সুমিতা মারা গেছে। হৃদরোগ তার সত্যি ছিল। অতখানি উত্তেজনার পর শক্তির ওই আকস্মিক আঘাত তার দুর্বল হৃদযন্ত্র বহন করতে পারেনি। তারপর দিনের পর দিন কেটে গেছে, সপ্তাহের পর সপ্তাহ। রাতের নিদ্রা আমায় ত্যাগ করেছে। অনুভব করতে পারি না ক্ষুধা তৃষ্ণার জ্বালা। চোখ বুঝলেই চোখের সামনে দেখি উস্কো খুস্কো কেশে, বিশ্বস্ত্র বসনা বিস্ফোরিত চক্ষু, সুমিতার সেই মূর্তি, সেই মূর্তি যে মূর্তি জীবনে একবারই দেখেছিলাম। আর চোখ খুললেই মাথার মধ্যে শুধু অনুভব করি এক যন্ত্রণা। দিবানিশি একটি চিন্তা অক্টোপাসের মতো মরণ বাহু দিয়ে আঁকড়ে ধরেছে আমার মস্তিষ্কের স্নায়ুগুলোকে। নির্মল নিষ্ঠুর নির্দয়ভাবে শোষণ করছে, পেষণ করছে আমার মস্তিষ্ককে। আমার স্ত্রীর হত্যাকারী আমি, স্বয়ং শ্রী বিবেক রায়। এছাড়া আর কোনো চিন্তা আমার নেই। বুঝতে পারছি আমি পাগল হয়ে যাচ্ছি। দিবা রাত্রি বিড়বিড় করে কী সব বকি, ভালোবাসি নির্জনে থাকতে। এমনকি রাধুও সামনে এসে পড়লে আঁতকে উঠি। এই বুঝি সে ধরে ফেললো আমার অপরাধ। আমি বেশ বুঝতে পারছি আমার চিন্তাধারা বিকৃত হয়ে যাচ্ছে, আমি উন্মাদ হয়ে যাচ্ছি। কিন্তু আগেই লিখে রেখে গেলাম আমার স্বীকৃতিপত্র। বিশ্বাস করো আর নাই করো, আমি যে মহাপাপ করেছি তার শাস্তি দেওয়ার আয়োজন করেছেন বিধাতা স্বয়ং সারাটি জীবন ধরে। কিন্তু আমি পারবো না, আমি পারবো না। এর শাস্তি সারা জীবন ধরে বহন করতে আমি পারবো না। ইতি, তোমার বিবেক।
স্ত্রীর শোকে সত্যি বেচারা একেবারে উন্মাদ হয়ে গেছে। চিঠিটা ভাঁজ করতে করতে বললাম আমি, ওগো না, তোমার তোমার দুটি পায়ে পড়ে তুমি এখনই চলো। আমার আমার কেন জানি মনে হচ্ছে এখনই একটা বিপদ ঘটবে। বলতে বলতে রমিতার দুই চোখ জলে ভরে ওঠে। কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছালাম বিবেকের প্রাসাদে। 3 তলায় ওর কক্ষ। দরজা বন্ধ ছিল, ঠেলা দিতেই খুলে গেল। প্রথমে ঘরে কাউকে চোখে পড়ল না। নিবিড় নৈশব্দে ঘরের আবহাওয়া থমথমে হয়ে উঠেছে। টেবিলের ওপর রক্ষিত একটিমাত্র টেবিল ল্যাম্পের মৃদু নীলাভ আলোয় রহস্যঘন আলো আধারিতে ভরে উঠেছে ঘরের কোণগুলি। চারিদিকে ভালো করে চোখ বোলাতে গিয়ে দৃষ্টি আকৃষ্ট হলো পালঙ্কের ওপর শায়িত একটি দেহের ওপর। এগিয়ে গেলাম। বহুদিন ধরে অযত্নে বর্ধিত দাড়ি গোপে মুখ আচ্ছন্ন থাকলেও বিবেককে চিনতে আমাদের দেরি হলো না। সে যেন গভীরভাবে ঘুমাচ্ছে, শান্ত মুখশ্রী। কপালের ডান দিকে একটা বীভৎস রক্তবর্ণ ক্ষতচিহ্ন। চিহ্নটাকে বলয় আকারে বেষ্টন করে রয়েছে নীলচে কালশিটের সুস্পষ্ট চিহ্ন। পাশেই পড়ে রয়েছে একটা ফটোগ্রাফ। আলোর কাছে ধরলাম সেটি। বিবেকের ফটো। তার প্রশস্ত ললাটের মাঝে বিদ্ধ একটা পিন আর একটা চুলের গোছা। পিনটার কেশগুচ্ছটা সরিয়ে আনতে যা দেখলাম, তাতে আমার মেরুদণ্ডের মধ্য দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে গেল। ফটোতে বিবেকের ললাটে উজ্জ্বল হয়ে জেগে রয়েছে একটা রক্তবর্ণ চিহ্ন। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প অদৃশ বর্ধন রচিত চুল। গল্প পাঠে ছিলেন শাশ্বত গোলদার। গল্পের পত্র পাঠে ছিলেন প্রদীপ চৌধুরী এবং অন্যান্য চরিত্রে ছিলেন মিথিলা রায় ও রোজমি আক্তার। আজকের গল্পের পর্ব পরিচালনায় ছিলেন প্রদীপ চৌধুরী। সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার ডিজাইনে ছিলেন শাশ্বত গোলদার। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সামনে আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।